সক্রিয় অংশ নেন এবং কারাবরণ করেন। 1964 সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এর পরের বছরগুলি তাজউদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1966 সালে তিনি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় সম্মেলনে যোগদান করেন এবং লাহোরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি সনদ 6 দফা ঘোষণা করেন। আপন সাংগঠনিক দক্ষতা ও একনিষ্ঠতার গুণে ইতিমধ্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন। এই বছরই তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 6 দফার প্রচারাভিযানের সময় 1966 সালের 8ই মে তিনি গ্রেপ্তার হন এবং গণ অভ্যুত্থানের ফলে 1969 সালের 12ই ফেব্রুয়ারি মুক্তি লাভ করেন। 1970 সালের নির্বাচনে তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। নির্বাচনী গণরায় অস্বীকার করে বাঙালিদের অধিকার অর্জনের দাবি নস্যাতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয় এবং 1 মার্চ 1971 সামরিক শাসক ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আকস্মিকভাবেই স্থগিত ঘোষণা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় অভূতপূর্ব অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনের সাংগঠনিক দিকসমূহ পরিচালনা ও জনগণের কর্তৃত্বের পরিপ্রকাশক নির্দেশাবলী প্রণয়নে এবং সামরিক শাসকদের সঙ্গে আলোচনা বৈঠকে বঙ্গবন্ধুর আস্থাভাজন সহযোগী হিসেবে তাজউদ্দিন আহমেদ অতুলনীয় সাংগঠনিক দক্ষতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেন। 25 মার্চ রাতে পাক বাহিনী গণহত্যা যজ্ঞ শুরু করে এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। শুরু হয় বাঙালির সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দিন আহমেদের উপর। 1971 সালের 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হলে তিনি সর্বসম্মতক্রমে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 17 এপ্রিল মুজিবনগরে এই সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। চরম প্রতিকূলতার ভেতর দিয়ে অতি অল্প সময়ের মধ্যে তিনি মুক্তিযুদ্ধের সামরিক, রাজনৈতিক সহ অন্যান্য দিক সংগঠিত করে তোলেন। তার ত্যাগ, নিষ্ঠা, দক্ষতা ও দেশপ্রেম সকলকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধকালীন সফল নেতৃত্ব দান তাজউদ্দিন আহমেদের জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে অভিহিত করা চলে। মুক্তিযুদ্ধের বিজয়ের পর বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন পর্যন্ত সরকার পরিচালনা করেন তাজউদ্দিন আহমেদ। এরপর তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আত্মনির্ভর বিকাশমান অর্থনীতি গড়ে তোলার জন্য তিনি বিশেষ সচেষ্ট ছিলেন। 1974 সালের 26 অক্টোবর তিনি মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ান। 1975 সালের 15 আগস্ট ঘাতকদের হাতে সপরিবারে নির্মমভাবে নিহত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই দিন সকালে তাজউদ্দিন আহমেদকেও গৃহবন্দী করা হয়। পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে নিয়ে যাওয়া হয়। বন্দী অবস্থায় 3রা নভেম্বর 1975 সালে কারাগারের সমস্ত নিয়ম ভঙ্গ করে বর্বরতার চূড়ান্ত প্রকাশ ঘটিয়ে ঘুম থেকে ডেকে তুলে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় তাজউদ্দিন আহমেদ এবং মুক্তিযুদ্ধকালীন সরকারের অপরাপর দেশপ্রেমিক 3 নেতাকে। যিনি ছিলেন এই দেশের মুক্তিযুদ্ধের পুরোনো ব্যক্তিত্ব, যিনি আজীবন জনগণের কল্যাণ নিয়ে ভেবেছেন, যে মানুষটি বাঙালি জাতির সুখী স্বাধীন জীবন করার সংগ্রামে পরমভাবে নিবেদিত ছিলেন, সেই প্রচার বিমুখ, ত্যাগী ও কৃতি দেশপ্রেমিক মানুষটিকে রক্তের বন্যায় ভাসিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করল স্বাধীনতা বিরোধী ঘাতকের দল। মৃত্যু তাজউদ্দিনকে মহিমান্বিত করে। নতুন রূপে উদ্ভাসিত হন তিনি। তার রেখে যাওয়া কর্ম আর ভাবনা আলোক দ্যুতি ছড়ায় এদেশের আকাশে বাতাসে। বাঙালি জাতি তথা বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে চির অক্ষয় হয়ে লেখা রইবে তার অবদান। এই ছিল সংক্ষেপে মরহুম তাজউদ্দিন আহমেদের জীবন বৃত্তান্ত। আমি এখন সভাপতির হাতে দায়িত্ব ন্যস্ত করছি। ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব, অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব তাজউদ্দিন আহমেদের বড় সন্তান শারমিন আহমেদকে কিছু বলার জন্য। শুভ অপরাহ্ন। সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট এশিয়াটিক সোসাইটি ট্রাস্ট ফান্ডের পরিচালকবৃন্দ, আমাদের সম্মানিত বক্তব্য যিনি রাখবেন বক্তা সিরাজুল ইসলাম চৌধুরী, উপস্থিত ভাই ও বোনেরা, আজকে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন, দূর দূরান্ত থেকে এসছেন। আপনাদের এই আশাটাই কিন্তু
আজকে এশিয়াটিক সোসাইটিতে প্রতিষ্ঠিত তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের এই যে উদযাপন, এই যে স্মরণকে কিন্তু সমৃদ্ধ করছে এবং আরো স্থায়িত্ব দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। তো আপনাদেরকে আমার প্রাণ ঢালা ধন্যবাদ। এশিয়াটিক সোসাইটির যারা আজকের এই অনুষ্ঠানটি সফল করতে, এশিয়াটিক সোসাইটি স্টাফ, অফিসার, পরিচালক যারা এখানে সার্বিকভাবে কাজ করেছেন, এই এমনকি প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর যে বক্তব্যটা প্রকাশের জন্য অনেকে সারা রাতও জেগে কাজ করেছেন, তাদের সবাইকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। দেখুন, আমি 30 বছর দেশের বাইরে, মাঝে মাঝে আসি, প্রায়ই দেশে আসি। আমার মা বেঁচে থাকতে আরো ঘন ঘন আসা হতো। তো এখানে এসে একটা জিনিসের ব্যাপক অভাব আমি বারবারই বোধ করি। আমি যেখানে থাকি পৃথিবীর কোনো দেশেই পরিপূর্ণ মুক্ত চিন্তার ক্ষেত্রটি কিন্তু এখনো ফর্মড হয়নি, কিন্তু কম্পারেটিভলি আমি যে দেশে থাকি সেখানে কিন্তু মুক্ত চিন্তার ক্ষেত্রটি আরো ব্যাপক। তো সেখান থেকে যখন আসি তখন বারে বারে একটু ঘা খেয়ে যাই। যেমন সেদিনই আমি এক স্কুলে ছাত্রীদেরকে জিজ্ঞেস করলাম, বলতো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে? দুঃখের বিষয় সেখানে একজন ছাত্রী ছাড়া কেউ বলতে পারেনি। এখানে একজন স্বনামধন্য কলেজের অধ্যাপক রয়েছেন, তিনি আমাকে ঘটনাটি বললেন, এই মাত্র গত সপ্তাহ দুয়েক আগের ঘটনা, যে তিনি তার ক্লাসে যখন ক্লাস নিচ্ছেন, ইতিহাসের ক্লাস যতদূর মনে হয়, সেখানে উনি ওনার ছাত্রীদেরকে জিজ্ঞেস করলেন, বলতো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন? দুঃখের বিষয় একজনও কিন্তু উত্তর দিতে পারেনি। এবং একটি ছাত্রী যখন উঠে উত্তর দিল, তার উত্তর ছিল শেরে বাংলা একে ফজলুল হক। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা যত উন্নয়নেরই কথা বলি, আমার জন্মর ইতিহাসের সাথে সেই বিষয়ে যদি স্বচ্ছতাটা না থাকে, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে সামনে কোথায় এগিয়ে যাব সেই দিকটি খুঁজে পাওয়াও কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডটি করি এবং পরে এশিয়াটিক সোসাইটির খুব নিবেদিত কার্যক্রম দেখে এখানেও এই দ্বিতীয় তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করি। প্রথমে বলেছি যে তাজউদ্দিন আহমেদ ওনার তো রাজনৈতিক জীবন নিয়ে আজ আমাদের মাননীয় স্মারক বক্তা সিরাজুল ইসলাম চৌধুরী বলবেনই ওনার রাজনীতির জীবন নিয়ে, তো সেদিকে আমি পা দেব না। আমি বলবো যে তাজউদ্দিন আহমেদ, এই কথাটা মনে হলে অনেকে আছে, উনি সৎ, খুব দূরদৃষ্টি সম্পন্ন একজন চিন্তাবিদ ছিলেন, কিন্তু এখানে কিন্তু আরো একটা কথা আছে, উনি মুক্ত চিন্তা এবং আত্মপ্রতিফলনেরও একটা প্রতীক ছিলেন। কারণ এই যে সেলফ রিফ্লেকশন, এই যে কি বলে আত্মসমালোচনা, তার উপরই তো আত্মশুদ্ধির ভিত্তিটা গড়ে ওঠে। ও জিনিসটা কিন্তু আবার যদি দূরদৃষ্টিতা এবং চিন্তা এবং আপনার রাজনৈতিক চেতনার সাথে আবার যে সম্পৃক্ত না হয়, ওটা কিন্তু খুব একটা বেশি সাস্টেইন আপনার স্থায়িত্ব লাভ করতে পারে না। তো তাজউদ্দিন আহমেদ মুক্ত চিন্তা কেমন করতেন, ওনার ছোটবেলায় ডায়েরিগুলি পড়ে দেখা যায় ওনার বাল্য বয়সে, যে উনি হয়তো একজনের সাথে একটু কথা কাটাকাটি হলো, রাতের বেলা উনি বারবার চিন্তা করলেন যে আমার তো ওই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়াটা উচিত হয়নি, আমি এভাবেও সুন্দরভাবে বললে পারতাম। খুব ক্ষুদ্র, আপাত দৃষ্টি ক্ষুদ্র, কিন্তু ওটার চর্চাটাই কিন্তু আমাদের সার্বিক মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই চর্চাটা অব্যাহত রাখার প্রয়াসই কিন্তু আমাদেরকে একটা মহা মানবের সোপানে উন্নীত করতে সহায়ক হয়। তো তাজউদ্দিন আহমেদ ছিলেন সেই ধরনের চিন্তার এক অগ্রগামী ব্যক্তিত্ব। আর মুক্ত চিন্তা আমরা বলি যে আমরা মুক্ত চিন্তার তো অনেক ঘটনা জানি, যে ইউরোপে যখন রেনেসা আন্দোলন শুরু হলো, তখন তার প্রথম যে আন্দোলনের বীজটা কিভাবে বপিত হয়েছিল, মুক্ত চিন্তার সংগ্রামটা সামনে এনে, এবং এই মুক্ত চিন্তার জন্য বহু মানুষকে আত্মাহুতি দিতে হয়েছে, বিশেষ করে বুদ্ধিজীবী সমাজকে। কারণ বুদ্ধিজীবী সমাজ যখন আলোকিত হন, তারা যখন মুক্ত চিন্তার যে প্রদীপটা সামনে নিয়ে এগিয়ে চলার সংগ্রামে অব্যাহত থাকেন, তখনই কিন্তু সমাজ উন্নয়ন বা আমরা গণতন্ত্র বলি, সামাজিক ন্যায় বিচার বলি, তার
ভিত্তিটা সহজে গড়ে ওঠে। তো সে সময় আমরা জানি যে সে সময় ব্রুনো, গ্যালিলিও এবং আরো অনেক ব্যক্তিত্ব আছে যারা বিভিন্ন রাফায়েল, চিত্রকলা, একজন এসছেন অ্যাস্ট্রোনমি, বিভিন্ন ফিল্ড থেকে তারা এসে এই যে কেন হলো, কিভাবে হলো, কোথায় যাব, এই চিন্তাগুলো নিয়ে তারা নাড়াচাড়া করেছেন। ওই নাড়াচাড়ার গুণে আমরা ইউরোপে রেনেসাঁ আন্দোলনের সূচনা হলো। আবার আমরা যখন বলি ইসলামী সভ্যতা কি তরবারির গুণে হয়েছিল, বা ইসলামী সভ্যতাটা কি হয়েছিল আপনার ধরুন ধনের জন্য? কারণ ট্রেডিং এও তখন সে সময় আরব মুসলিমরা খুব এগিয়ে ছিল, তা না, সেখানেও কিন্তু মুক্ত চিন্তার ওই চর্চার জন্যই, যার ফলে বাগদাদে যে আপনার বলে বাইতুল হিকমা, জ্ঞান ও গৃহ, সেখানে কিন্তু আসতে ইউরোপ থেকে সব স্টুডেন্টরা সেখানে ভিড় করতো। অর্থাৎ প্রাচ্যের আজকের যেমন অক্সফোর্ড, কেমব্রিজ, বার্কলে, আমরা ওখানে যাই, হার্ভার্ড, তেমনি সে বাইতুল হিকমা ছিল, জ্ঞান ও গৃহ ছিল, সেখানে চিন্তা আধার। কেন? মুক্ত চিন্তা সেই দুয়ারটা তখনও ইউরোপে বন্ধ ছিল। আবার তেমনি কর্ডোবায় ওখানে আসলেন আবেরোস, যার আরবি নাম হচ্ছে ইবনে রুশদ। তিনি এতই পপুলার ছিলেন যে রাফায়েল, আমি ওটা নিজেও দেখেছি ওনার ছবিটা, রাফায়েল তখন তার চিত্রকর্মে আবেরোসদের ছবি এঁকেছে, উনি চেয়ারে বসা আর তার চারপাশ পরিবৃত্ত হয়ে আছে বিভিন্ন ইউরোপীয় দেশের শিক্ষার্থীরা। তো আবেরোসকে বলা হয় ফাদার অফ সেকুলারিজম। আবার উনিও ছিলেন মুক্ত চিন্তা, যুক্তি বুদ্ধির চিন্তার অগ্রগামী পথিক, এবং এনারা কিন্তু আবার শরিয়া স্কলারও ছিলেন। কিন্তু ইসলামটাকে যে আধুনিক এবং সময়ের আলোকে নতুন ভাবে যে চিন্তা ভাবনা, যে ইজতিহারের পথটা ওনারা খুলে দিয়েছিলেন। আমরা আবার জানি ফাদার অফ সোসিওলজি, ফাদার অফ হিস্ট্রি উনি কে ছিলেন? উনি ছিলেন ইবনে খালদুন। উনি ছিলেন শরিয়া স্কলার। 1332 সালে ওনার তিউনিসিয়ার জন্ম হয়, কিন্তু উনি জাহাজে করে বিভিন্ন দেশ, বিভিন্ন সমাজে বসবাস করে তারা কিভাবে চলছে এবং একটি রাষ্ট্রের উত্থানের জন্য কি কি গুণাবলীর দরকার হয় এবং কি কি দুর্বলতা একটি রাষ্ট্রকে নিচে নামিয়ে দেয়, সেটার যে কম্পারেটিভ অ্যানালিসিস করেছেন, তা দিয়ে তার মুকাদ্দিমা বইটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, তিনি জাতিকে, বিশ্বকে উপহার দেন। তো ওই মুক্ত চিন্তার ক্ষেত্রটা, ওটার উপরেই কিন্তু গণতন্ত্রের ভিত্তি গড়ে ওঠে। তো তাজউদ্দিন আহমেদের কথা আমরা যদি আজকের আমাদের সমাজে, উনি হঠাৎ করে কেন উধাও হয়ে গেলেন, মানে অনেকটা উধাওই, আমরা সবাই বলি যে আমরা তাকে জানি, সেটা তো জানি যে যারা সে আগের প্রজন্মে, যারা সেই জেনারেশনের। কিন্তু এই যে উদাহরণটা দিলাম যে আজকে তরুণ শিক্ষার্থীরা একেবারেই অন্তত অজ্ঞ, অর্থাৎ জাতীয়ভাবে স্কুলের কারিকুলামে তাকে আরো ব্যাপকভাবে জানানোর একটা উদ্যোগ নেওয়া খুব দরকার। আর বলে রাখি যে বাংলাদেশ তার নিজস্ব প্রয়োজনেই আমার বিশ্বাস একদিন তাজউদ্দিন আহমেদকে খুঁজে দেবে। এখন আমরা সমসাময়িক কালে ইতিহাস লেখাটা খুব কঠিন কাজ, কারণ আমার বাবা বলতেন যে সমসাময়িক কালে ইতিহাস লিখলে জীবিত ব্যক্তিদের সাথে সংঘর্ষ হয়ে যেতে পারে। কিন্তু এখন 43 বছর পর আমাদের সেই ইতিহাসটা নিয়ে নাড়াচাড়া দরকার, খণ্ডিত ভাবে নয়। 2 লাইন পড়ে আমরা যেন সিদ্ধান্তে পৌঁছে না যাই, পুরো বইটি যেন পড়ি এবং বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে একটি বিষয়কে দেখার যে আপনার ইন্টেলেকচুয়াল যে মেকানিজম, সেটাও তৈরি করতে হবে। অর্থাৎ আমি আপনাকে দেখছি, আমি আপনার একটি ব্যাপারই দেখতে পাচ্ছি, কিন্তু আপনার কিন্তু অনেক জীবনের, আপনার কিন্তু অনেকগুলো ফ্যাসেটস আছে, সেগুলো বিভিন্ন ভাবে আমরা যদি দেখার প্রয়াস নেই, তাহলে কিন্তু একটা সার্বিক আমাদের পরিশীলিত একটা চিন্তা ধারার একটা প্রক্রিয়া গড়ে ওঠে, এবং এভাবেই সংস্কৃতিতে সেই প্রক্রিয়াটা কিন্তু স্থায়িত্ব লাভ করে, সংস্কৃতির অঙ্গ হয়ে যায়। তো আমি একটা ছোট্ট দুটো, যদি আমাকে অনুমতি দেন, আমি দুটো ছোট্ট গল্প দিয়ে শেষ করব। একটি হচ্ছে যে যতদূর মনে হয় উনি একজন ব্রিটিশ চিন্তাবিদ ছিলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এবং অন্যান্য দিকে যে আমরা আজকের সমাজে, আজকের বিশ্বের সবচেয়ে বড় সমস্যা কি? তো অনেকে পাতার পর পাতা লিখলেন, অর্থনৈতিক সমস্যা, দুর্নীতি, আমাদের সামাজিক অবক্ষয়, বিভিন্ন ধরনের সমস্যা, অনেকে পাতার পর পাতা লিখলেন। তো সেই চিন্তাবিদ একটু চিন্তা করে জাস্ট 2 লাইন লিখলেন, জাস্ট 2 শব্দ,
শব্দটা ছিল আই অ্যাম। সমস্ত সমস্যার মূলে কিন্তু আমি। আমরা সমস্ত দুর্বলতা সবলতা যা আমরা সমাজ থেকে আশা করছি তার প্রথম পদক্ষেপের জন্য আমাকেই নিতে হবে। সেই আত্মশুদ্ধির প্রয়াস আমার থেকেই আরম্ভ করতে হবে। তুমি ওই দুটো শব্দ লিখে আই অ্যাম। আর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটি বিষয়কে দেখা, বিভিন্ন মাঠ থেকে এসে যখন ওই ক্ষেত্রটা প্রস্তুত হয় তখনই কিন্তু সংস্কৃতি সবল হয়, ইতিহাস সবল হয়। তখনই কিন্তু বস্তুগত সভ্যতা নয়, সেই বুদ্ধিবৃত্তির সভ্যতার উপরেই কিন্তু তখন ওই বস্তুগত যে সভ্যতা গড়ে ওঠে, যে মেটেরিয়াল সোসাইটি, তার স্থায়িত্বটা হয় প্রগাঢ়, দৃঢ়। আমি ওই গল্পটি বলবো। সেটা হচ্ছে যে এক বিরাট সাধক, তিনি তার সব শিষ্যদেরকে ডেকে বললেন, বলতো ভোরের সূচনা কখন হয়? তখন যেই শিষ্য থাকে দক্ষিণে অনেক গাছপালা, সেসব পরিবৃত এক খুব সুন্দর শ্যামল সুশীল খুব সুন্দর এক এলাকায়, এবং সে বলল যে যখন সেই প্রথম প্রভাতের যে আলো নারকেল গাছের পাতার উপর পড়ে তখনই সূচনা হয় ভোরের, দূরীভূত হয় আধার। তখন গুরু বললেন উত্তরটি সঠিক নয়। তখন দ্বিতীয় আরেক ব্যক্তি এসে বললেন যে যখন ও থাকে সমুদ্র এলাকায়, তো যার যার দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু সে চিন্তাটা করছে। তখন সেই শিষ্য বলল যে যখন সেই সমুদ্রে সেই যে দুরন্ত উর্মিমালা, তার ভেতর যখন, তার উপরে যখন প্রভাতের প্রথম কিরণটি, সূর্যের প্রথম কিরণটি পড়ে তখনই সূচনা হয় ভোরে, দূরীভূত হয় আধার। তখন গুরু বললেন তাও নয়। তখন বললেন তোমাদেরকে কি উত্তরটি দেব? তো শিষ্যরা বলে হ্যাঁ, আমরা তো খুব আগ্রহী। তাহলে কিভাবে হতে পারে সেই সূর্যের প্রথম সূর্যের রশ্মি, তাহলে কিভাবে, কার ওপর, কিভাবে পড়লে সে আধার দূরীভূত হয়, ভোরের সূচনা হয় কিভাবে? উনি বললেন যখন কোনো ব্যক্তি, কোনো সত্তা দুটি বিভিন্ন মাঠ থেকে তারা এক স্থানে উপনীত হয়ে হাতে হাত ধরে এই মহাবিশ্বের অপার সৌন্দর্য মুগ্ধ নয়নে মুগ্ধ চিত্তে যারা পান করবে, শুষে নেবে সমস্ত সৌন্দর্য এক টানে হাতে হাত ধরে, তখনই দূরীভূত হয় আধার, সূচনা হয় ভোরের। ধন্যবাদ। ধন্যবাদ শারমিন আহমেদকে। আসলে আমরা যারা মহিউদ্দিন আহমেদকে দেখিনি, সেইভাবে জানি না, আমার মনে হয় তার একটা ধারণা শারমিন আহমেদের বক্তব্যে আসলেন। উই নাও হ্যাভ এ টেস্ট অফ তাজউদ্দিন আহমেদ। আমাদের এখন বক্তব্য রাখবেন আজকের বক্তা সিরাজুল ইসলাম চৌধুরী। উনি বক্তব্য রাখার আগে শুধু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে উনি তার দুঃখের কথা বলেছেন, ক্ষোভের কথা বলেছেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, এটা আমার মনে হয় যে উনি তার কন্যা হিসেবে এটা তার জিজ্ঞাসা ছিল না। এই দুঃখের জায়গাটা আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে এই ক্ষোভ, এই দুঃখ আমাদের সকলে। আমি এই সভা থেকে এখানে যারা উপস্থিত আছে তাদের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি ওনার কাছে, যে এই নাম যে বাংলাদেশের শিশুরা কেন, অনেক বড় বয়স্ক লোকরা জানে না, সেটি আপনার কোনো ব্যক্তিগত দুঃখের জায়গা না, এটা আমাদের সকলের দুঃখের জায়গা। এ কথা বলে আমি এবার আমাদের আজকে এই যে মূল বিষয় তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবন, এইটি ওনার লিখিত বক্তব্য হবে, এটা নিশ্চয়ই। আমি সিরাজুল ইসলাম চৌধুরী সাহেবকে অনুরোধ করছি তার বক্তব্য তথা ভাষণ উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আমার এই লেখাটি একটু বড়, যেটা আপনারা পেয়েছেন, সেজন্য আমার লোভ হচ্ছে সবটা পড়ার, কিন্তু ভয় হচ্ছে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার। তাই আমি কিছু কিছু জায়গা সংক্ষেপ করে এবং দুই একটা কম গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ডিঙিয়ে উপস্থাপন করার চেষ্টা করব। মাননীয় সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, তাজউদ্দিন আহমেদ স্মারক বক্তৃতা প্রদানের জন্য
আমাকে আহ্বান জানানোর জন্য তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের এবং এশিয়াটিক সোসাইটির কর্মকর্তাদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক সাফল্য ও অবদান সম্পর্কে আমরা সবাই অবগত। প্রশ্ন থাকে দুটি। প্রথমটি, কেন তিনি রাজনীতিতে যুক্ত হলেন, এবং দ্বিতীয়টি, কোন ধরনের রাজনীতিতে তার আগ্রহ ছিল। রাজনীতিতে যার যুক্ত হওয়ার একাধিক কারণ আছে। একটি বাইরের, অনেক কটি ভেতরে। বাইরের কারণটি মানুষের ভেতরের গুণগুলোকে উদ্বুদ্ধ করেছে এবং রাজনীতিকে যোগদান অপরিহার্য করে তুলেছে। কেবল যোগদান তো নয়, রাজনীতি ছিল তার জীবনের মূল প্রবাহ। বাইরের কারণটিকে বলা যেতে পারে যুগের হাওয়া, আর তার অন্তর্গত গুণগুলোর ভেতরে প্রথম ছিল সংবেদনশীলতা এবং কর্তব্য জ্ঞান ও দায়িত্ববোধ। তাজউদ্দিন আহমেদের জন্ম 1925 সালে, এগুলো আপনারা শুনেছেন। তা আমরা দেখছি যে তিনি মেধাবী ছাত্র ছিলেন। তিনি ওই যে ম্যাট্রিক পরীক্ষাতে অবিভক্ত বঙ্গে দ্বাদশ স্থান অধিকার করেছিলেন, আইএ পরীক্ষাতে চতুর্থ স্থান অধিকার করেছেন। তারপরে তার একাডেমিক ক্যারিয়ার আমরা দেখছি, তিনি ইউনিভার্সিটিতে অর্থনীতিতে অনার্স করেছেন এবং ব্যবস্থাপক সভার সদস্য হিসেবে ল পড়েছেন, জেলখানা থেকে পরীক্ষা দিয়েছেন। এখন তাজউদ্দিন আহমেদের যে রাজনীতি, সেই রাজনীতিটা জাতীয়তাবাদী রাজনীতি। তবে জাতীয়তাবাদী রাজনীতিরও দুটো অংশ থাকে, দুটো প্রবাহ থাকে, একটা দক্ষিণপন্থী, একটা বামপন্থী। তাজউদ্দিন আহমেদকে আমরা দেখি এই বামপন্থী ধারার সঙ্গে যুক্ত হতে। আমি যুগের হাওয়ার কথাটা বলছিলাম। যুগের হাওয়া যে তখন প্রবল ছিল তাতে সন্দেহ কি, কিন্তু সকলে তো তাতে সমানভাবে সাড়া দেননি। রাজনীতিতে সার্বক্ষণিক কাজ ও চিন্তা কে যারা গ্রহণ করেছেন তাদের সংখ্যা অল্পই ছিল। রাজনীতি করলে এখন যেমন সুযোগ সুবিধা লাভের সম্ভাবনা থাকে, তার সময়ে তেমনটা একেবারেই ছিল না। রাজনীতি তখন অসুবিধার আকর, বিপদের জন্য প্রত্যক্ষ ঝুঁকি। অথচ সেই অসুবিধার পথেই তিনি চলে গেলেন দ্বিধা না করে। ইচ্ছা করলে অন্য যে কোনো পেশায় যেতে পারতেন এবং যেটাতেই যেতেন মেধা ও পরিশ্রমের যে সমন্বয় তার ভেতর ছিল, তাতে শীর্ষেই পৌঁছবার কথা। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে আমলা হতে পারতেন। মেধাবান তরুণদের পক্ষে ওই দিকেই ছোটাছুটি করা ছিল তখন সাধারণ প্রবণতা। আইনজীবী হওয়ার পথ খোলাই ছিল। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ার পথে কোনো বিঘ্ন ছিল না। বিষয় সম্পত্তি ছিল, উত্তরাধিকারী সূত্রে জায়গা জমি এগুলো ছিল, এবং তিনি তার এলাকার লোকরা ব্যবসা বাণিজ্য করেও অনেক অর্থবিত্ত অর্জন করেছেন। তিনি সেই পথেও যেতে পারতেন, কিন্তু গেলেন না। কেন গেলেন না? ওই যে বলছিলাম, ভেতরের সংবেদনশীলতা, কর্তব্য জ্ঞান ও দায়িত্ববোধের তাড়নাতে। আমরা এই তার ডায়েরিগুলোতে, তাজউদ্দিন আহমেদের যে ডায়েরিগুলো আছে, যেটা বেলাল চৌধুরী সুন্দরভাবে অনুবাদ করেছেন, সেগুলোতে আমরা অনেক তথ্য পাবো। আমি এখানে 4টি ঘটনার কথা উল্লেখ করছি এই ডায়েরি থেকে, যেগুলোর মধ্যে এই তাজউদ্দিন আহমেদের একটা পরিচয়, তিনি কিভাবে প্রস্তুত করছেন নিজেকে এবং যৌবনেই তার প্রবণতাটা কোন দিকে ছিল দেখা যাবে। প্রথম ঘটনা হচ্ছে স্বাধীনতার পর, 47-এর স্বাধীনতার পর 1 সপ্তাহ স্বাধীন হয়েছে। 24শে তারিখে, অগস্টের 24 তারিখে তিনি একটা দেখলেন, ঢাকা ফুলবাড়িয়া স্টেশনে যেয়ে দেখলেন যে ওয়েটিং রুমে, আপার ক্লাস ওয়েটিং রুমের সামনে এক বৃদ্ধা মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। তো স্বাধীনতা এসছে, উৎসব চলছে, তাজউদ্দিন সেখানে একটা ধাক্কা পেলেন। তিনি তার বন্ধুর সাথে ছিলেন, তারা কি করা যায় ভাবলেন। তারা দুজনে মিলে চলে গেলেন মিটফোর্ড হাসপাতালে। মিটফোর্ড হাসপাতালে গিয়ে তারা, মিটফোর্ড হাসপাতাল বলল তাদের কিছু করার নাই এই ব্যাপারে। তখন তারা গেলেন
আওয়ামী লীগের অফিসে, তখন মোগলটুলিতে বোধহয় আওয়ামী লীগের অফিস ছিল, সেখান থেকে ফোন করলেন। আওয়ামী লীগ তখন গঠিত হয় না, তখন মুসলিম লীগই হবে, মুসলিম লীগের অফিসে। তখন ওখান থেকে ফোন করলেন রেল স্টেশনে বললো আমরা দেখবো। তবুও তারা সন্তুষ্ট হলেন না, তিনি আবার চলে গেলেন, যে দেখেন যে ওখানে ওই বৃদ্ধা পড়ে আছে। এরপরে তিনি দেখলেন যে একটা নোট ওদের কাছ থেকে নিলেন, এক কর্মকর্তা আরেক কর্মকর্তার নোট লিখে টেকে গেলেন, এবং পরে বিকেল সন্ধ্যার দিকে দিয়ে দেখেন যে মহিলা ওখানে নেই। তো তখন তার এইটা মনে হলো যে এই যে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত এই রাষ্ট্রের আমলাতন্ত্র একজন মরণপ্রায় বৃদ্ধাকে অবহেলা করলো। তিনি এই ডায়েরিতে আমরা কোথাও কোনো উচ্ছ্বাস দেখব না, ঘটনার বিবরণ দেখব, এবং এই ঘটনার বিবরণের মধ্যেই তার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হবে। কিন্তু যে ঘটনাটাকে খুব বেশি নাড়া দিয়েছিল এই সময়ে, সেটা হচ্ছে গান্ধীজির মৃত্যু। এই গান্ধীজির তাজউদ্দিনের, আমি যেটা বলছিলাম, ডায়েরিতে উচ্ছ্বাস নেই, তার মধ্যে কোনো আবেগের তারল্য নেই, কিন্তু এই যে গান্ধী মারা গেছেন সেটা তাকে এমনভাবে অভিভূত করেছে যে তিনি বলছেন যে দুদিন তিনি কিছু খাওয়ার আশ্রয় নষ্ট হয়ে গেছে, তিনি ভেতরে একটা দুঃখ বোধ করছেন। 4 বছর আগে তার বড় ভাই মারা গেছেন, তখন তিনি এমন দুঃখ বোধ করেন নাই। 1 বছর আগে তার পিতা মারা গেছেন, তখন তার মৃত্যুতে তার কাছে দুঃখ লেগেছিল, কিন্তু তার দায়িত্ববোধও তার জন্মেছিল। এখন গান্ধীর মৃত্যুতে তিনি কেন এমনভাবে অভিভূত হলেন? আমরা জানি যে ঢাকা শহরে, তিনি এটাও লিখেছেন যে অভাবিতপূর্ব ঘটনা ঘটেছে যে ঢাকা শহরে গান্ধীর মৃত্যুর পরের দিন ধর্মঘট হয়েছে এবং সব দোকানপাট বন্ধ ছিল। আমরা জানি ঢাকা শহরে তখন হিন্দু সম্প্রদায়ের মানুষরা ছিলেন, কিন্তু এটা নতুন রাষ্ট্র পূর্ব